প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর সরল দোলগতি অধ্যায়ের পার্ট 1-এর ক্লাস করব। একটা কথা প্রথমেই বলতে হয় এই ক্লাস শুরু হওয়ার আগে যে সরল দোলগতিটা ক্লাস 11-এর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বলেই যে কেবলমাত্র 11-এই লাগবে এরকম নয়। তোমরা পরবর্তীকালে যতদিনই পদার্থবিদ্যার সঙ্গে জড়িত থাকবে বা এই ফিজিক্স নিয়ে পড়বে ততদিন কিন্তু তোমাদের এই সরল দোলগতির ধারণাটা কাজে লাগবে। কারণ পদার্থবিদ্যার অসংখ্য জায়গায় ঘুরে ফিরে দেখবে সরল দোলগতি ফিরে আসে। আর সরল দোলগতিটা প্রকৃতপক্ষে বলা যায় না, বেশিরভাগটাই গাণিতিক ক্যালকুলেশন, গাণিতিক গণনা করতে হয়। আর সেটার জন্য আমাদের ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর কিছু ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, যে অঙ্ক সাবজেক্ট আছে সেই অঙ্কের কিছু বিষয়বস্তু জানতে হয়। কী বিষয়বস্তু জানতে হয়? ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, সেগুলো একটু জানতে হয়। আমি আশা করছি তোমরা সবাই যারা এই ক্লাসটাকে দেখছো তারা ওই ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কী সেটা জানো। আমি তাও ক্লাসের মধ্যে মধ্যে যারা জানো না তাদের জন্য একটু একটু করে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে ডেরিভেটিভ করতে হয় বা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে সরল দোলগতি কী সেটা প্রথমে জানতে হবে। দেখো, এর ইংরেজি যদি বলা হয়, ইংরেজিতে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। অনেকে এটাকে ছোট করে বলে SHM, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। সরল দোলগতি কী এটা বুঝতে গেলে না আগে আমাদের বুঝতে হবে গতি কী। আমরা শিখেছিলাম স্থির বস্তু এবং গতিশীল বস্তু বলতে কি বোঝায়, সেগুলো জেনেছিলাম, তাই তো? দেখো, এরকম শিখেছিলাম গতিশীল বস্তু মানে যে বস্তু কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলেছিলাম? গতিশীল বস্তু। আর গতিশীল বস্তুর গতিকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করেছিলাম, প্রধানত 3টি ভাগে ভাগ করেছিলাম যদি মনে করি। কি কি ভাগে ভাগ করেছিলাম মনে পড়ছে কি? ভাগ করেছিলাম, একে ছিল কি রৈখিক গতি, মানে কোনো কণা যদি, বা রৈখিক গতি না বলে এটাকে আরও সহজ কথায় বলা হতো চলন গতি। চলন গতি কাকে বলে যেন? যদি কোনো কণা বা বস্তু বক্ররেখা বা সরলরেখা বরাবর গতিশীল হয়, যেমন বাসের গতি, ট্রেনের গতি, এই গতিগুলো কী হচ্ছে? কণাটি বা ওই ট্রেনটি বা ওই বস্তুটি কি হলো? সরলরেখা বরাবর বা বক্রপথে গতিশীল হচ্ছে। এই গতিটাকে আমরা বলছি চলন গতি। আর কি? আর একটা হচ্ছে আবর্ত গতি। আবর্ত গতি বা এর আরেকটা বিকল্প নামও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি বলা হয়। যদিও আবর্ত গতি এবং ঘূর্ণন গতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে, তাও আমরা শুরুর দিকেই বলে দিই যে আবর্ত গতি এবং ঘূর্ণন গতি একই, যদিও আদৌ নয় জিনিসটা। আবর্ত গতি বা ঘূর্ণন গতি কি এরকম ছিল, বা বৃত্তীয় গতি বলা হতো। কি বলা হয়? যখন কোনো বস্তু একটা বিন্দু বা একটা অক্ষের চারপাশে ঘোরে, যেমন উদাহরণ হিসেবে বলা যায় পৃথিবী সূর্যের চারপাশে পরিক্রমণ করছে, এই যে পৃথিবীর গতিটা এটাই হচ্ছে আবর্ত গতি। বোঝা গেল? বা পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘুরছে, পৃথিবীর নিজের অক্ষের চারপাশে যে আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে যদি চারপাশে ঘুরতে থাকি তাহলে আমার গতিটা হবে কি ঘূর্ণন গতি। অর্থাৎ যখন কোনো বস্তু ঘোরে কোনো একটা বিন্দুর সাপেক্ষে বা কোনো একটি বস্তুর সাপেক্ষে তখন তার গতিকে বলা হয় আবর্ত গতি বা ঘূর্ণন গতি। আর কি আর একটা ভাগ ছিল, সেটা হলো মিশ্র গতি। আমরা প্রধানত এই 3টে ভাগই শিখেছি। মিশ্র গতি কাকে বলবো? দেখো, মিশ্র গতি বলতে বোঝায় যখন বস্তুর মধ্যে এই চলন গতিও থাকবে আবার আবর্ত গতি বা ঘূর্ণন গতিও থাকবে, সেটাকে বলা হয় মিশ্র গতি। যেমন সাইকেলের চাকার গতিটার কথা ভেবে দেখো, সাইকেলের চাকা কী হয়? সাইকেলের চাকা ঘুরছে মানে বৃত্তীয় গতি সম্পন্ন করছে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু সামনের দিকে এগিয়ে যায়।
সাইকেলের চাকা, গাড়ির চাকা, এগুলি কী হয় রৈখিক গতি এবং ঘূর্ণন গতি একত্রে সম্পন্ন করে। বা দেখেছো একটা লাট্টুকে যদি আমরা এরকমভাবে ঘুরিয়ে ছেড়ে দিই, ও কী হয় নিজের অক্ষের চারপাশে ঘোরে, তার সঙ্গে সঙ্গে ওর অবস্থানের পরিবর্তন ঘটে, সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়। তাহলে সেক্ষেত্রে বলবো যে লাট্টুটি বা চাকাটি, গাড়ির চাকাটি, চলন্ত গাড়ির চাকাটি কী করছে, রৈখিক গতির সঙ্গে সঙ্গে ঘূর্ণন গতি, চলন গতিও সম্পন্ন করছে। এই গতিটাকে আমরা কি বলতাম, মিশ্র গতি। বোঝা গেল? প্রধানত এই তিনটে ভাগে আমরা ভাগ করেছিলাম বস্তুর গতিকে। কিন্তু আমি এখন যদি একটা গতির উদাহরণ বলি, তোমাকে বললাম বলো তো এটা কোন গতির মধ্যে ফেলবে, কি একটা উদাহরণ হিসেবে আমি বললাম, ধরো এরকম একটা ছাদে থেকে সুতোয় ঢিল বেঁধে রেখে দেওয়া হয়েছে। মানে এখান থেকে একটা ছাদ থেকে একটা সুতো দিয়ে তার প্রান্তে একটা ঢিল বা ভারী একটা বস্তু বেঁধে রাখলাম, রেখে এই বস্তুটাকে টেনে ছেড়ে দিলাম, দিলে কী হবে, দুলতে থাকবে। মানে এই বস্তুটা একবার বাঁ দিকে যাবে, একবার ডান দিকে যাবে, বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক, এইভাবে আসা যাওয়া করবে। আমি এবার যদি বলি বলো এই বস্তুটি, অর্থাৎ এই যে এম ভরের গোলকটি, এ কি স্থির? তুমি বলবে না স্থির নয়, ও গতিশীল। এবার আমি তোমাকে বললাম আচ্ছা ও তো গতিশীল বলছো, বলো ওর গতি কেমন, অর্থাৎ ও কি চলন গতি সম্পন্ন করছে, আবর্ত গতি সম্পন্ন করছে, ওর গতিটা কেমন? দেখো কোনোটার মধ্যেই পড়ছে না। চলন গতি হলে কী হবে, বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে, অবস্থান পাল্টাচ্ছে না। ঘূর্ণন গতি বা আবর্ত গতি হলে কী হবে, এক জায়গায় থেকে ঘুরতে থাকবে, এ ঘুরছেও না। আবার মিশ্র গতি হলে দুটোর সমষ্টি হবে, সেটাও হচ্ছে না। তাহলে আমরা এই বস্তুর গতিকে কি বলবো? বস্তু তো গতিশীল এটা বুঝলাম, কিন্তু গতির কোন ভাগের মধ্যে ফেলবো? এটা এই যে বস্তুর গতিটা একটি বিশেষ ধরনের গতি, এর নাম দেওয়া হয়েছে কি জানো, একে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, বুঝে গেল? তাহলে আমরা এই একটা উদাহরণ জানলাম, যেটাকে বলতে পারি যে এই গতিগুলোর কোনোটার মধ্যে ফেলা যাচ্ছে না বলে একটা নতুন নাম দেওয়া হলো পর্যাবৃত্ত গতি। এবার তুমি বলতে পারতে স্যার পর্যাবৃত্ত কেন, অন্য কোনো নাম দেওয়া হয়নি কেন, পিরিয়ডিক মোশন কেন? পর্যাবৃত্ত মানে কি জানো, পর্যায় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয় বলে এই নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমরা শিখব এই পর্যাবৃত্ত গতির আরও কিছু উদাহরণ বলেই বুঝতে পারবে। যেমন একটা স্প্রিংয়ের প্রান্তে ধরো এরকম স্প্রিংকে ঝুলিয়ে রাখা হলো, এরকম একটা স্প্রিংকে ঝুলিয়ে রেখে এর প্রান্তে একটা ভর আটকে দেওয়া হলো, এম ভরের বস্তু আটকে দেওয়া হলো, দিলে কী হবে, স্প্রিংটা ঝুলে থাকবে। তুমি যদি এখন এই এম ভরের বস্তুকে নিচের দিকে টেনে প্রসারিত করে একটু ছেড়ে দাও, দেখবে এম ভরের বস্তুটি একবার নিচের দিকে নামবে, আবার একবার ওপরের দিকে উঠবে, এইভাবে ওপরে ওঠা নামা করবে। তাহলে এই যে বস্তুটা, অর্থাৎ এই এম ভরের বস্তুর গতিটাকে আমরা কি বলতে পারি, এর মতোই কিছুটা। এই যেমন ডান দিক বাঁ দিক করছিল, এ কী হচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দুর ওপরে উঠছে আর নিচে নামছে। তাই আমরা এই বস্তুর গতিটাকে বলতে পারি পর্যাবৃত্ত গতি। আবার কি, আরও একটা বলি উদাহরণ, তোমরা দেখে থাকবে যে ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা বলো বা মিনিটের কাঁটা বলো, যে কোনো কাঁটা, কি দেখবে নির্দিষ্ট সময় অন্তর একবার করে পাক খায়। যেমন ঘন্টার কাঁটা 1 ঘন্টা হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু হয়, 12র পর থেকে ফের যাত্রা শুরু করে। অর্থাৎ এই গতিটা কী হলো, নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্ত হচ্ছে, আবার প্রথম থেকে শুরু হচ্ছে। তাই এই গতিটার নাম হচ্ছে, এই বিশেষ ধরনের গতিটার নাম হলো পর্যাবৃত্ত গতি। বা পৃথিবী সূর্যের চারিদিকে দেখো প্রতি 365 দিন পর পর আবার একই রকম গতি সম্পন্ন করে, আবার সেই মনে হয় প্রথম থেকে শুরু হচ্ছে। এই যে গতি, এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির একটা বিশেষ ভাগ হলো সরল দোলগতি। আমরা প্রথমে আজকের ভালো করে বুঝবো যে সরল দোলগতিটা গতিশীল বস্তুর গতির কোন ভাগের মধ্যে পড়ছে এবং সরল দোলগতির কী বৈশিষ্ট্য আছে, অন্য গতির থেকে সরল দোলগতির তফাৎ কোথায়। তাহলে আমরা সরল দোলগতি বোঝার জন্য প্রথমে আমাদের কি বুঝতে হবে, পর্যাবৃত্ত গতি। আশা করি পর্যাবৃত্ত গতি বোঝা গেল। পর্যাবৃত্ত গতি তাহলে কি বলবো, দেখো পর্যাবৃত্ত গতি বলতে পারি কি, যে গতি নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্ত হয়, তাকে পর্যাবৃত্ত গতি বলে।
মানে একটা নির্দিষ্ট সময় অন্তর ফের পুনরায় শুরু হবে, তার গতিটাকে কি বলবো? পর্যাবৃত্ত গতি। এই যে পুনরাবৃত, এটাই মূল কথা, মানে পুনরায় আবার প্রথম থেকে শুরু হয়। এখন পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা, যেমন এখানে এই এম ভরের বস্তুটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, যেমন এখানে এই এম ভরের গোলকটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, বা যেমন ঘড়ির কাঁটাগুলি পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে। এই পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যে পথ অনুসরণ করে, অর্থাৎ আমরা যেটাকে কি বলি গতিপথ, সেটা নির্দিষ্ট আকৃতি সম্পন্ন হতে পারে বা নাও হতে পারে। যেমন দেখো, কেমন একটু উদাহরণ বলি, যেমন ঘড়ির কাঁটাগুলি কি হয়, বৃত্তাকার পথে ঘুরে আসছে প্রত্যেকবারই, মানে আমি বলতে পারি ওর পর্যাবৃত্ত গতি, যে ঘড়ির কাঁটাটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, তার গতিপথটা কেমন হলো, বৃত্তাকার। আবার দেখো, এই যে এম ভরের বস্তুটি এই যে নির্দিষ্ট সময় অন্তর একবার ওপরে উঠছে নিচে নামছে, এও পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে। এর গতিপথটা কেমন, এর গতিপথটা সরল রৈখিক। এই দোলকের ক্ষেত্রে কিছুটা বৃত্তাকার। তাহলে আমরা পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ পেলাম, নির্দিষ্ট আকার সম্পন্ন, কোনো জ্যামিতিক আকৃতি সম্পন্ন বস্তুর সঙ্গে তুলনা করতে পারছি। কিন্তু সবসময় করা যায় না। কেমন যায় না যেন, ধরো একটা সুতো এরকমভাবে এলোমেলোভাবে ছেড়ে দেওয়া হলো, সুতো, বুঝলে, দড়ি। এবার দেখা গেলো এই দড়ির ওপর একটা পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রত্যেকবার এই দড়িটা ঘুরে আসতে একই সময় নিচ্ছে। বা ধরো এরকম দেখতে একটা মাঠ, এই মাঠটা একবার পাক খেতে একজন খেলোয়াড়ের প্রত্যেকবারই একই সময় নিচ্ছে। তাহলে আমি বলতে পারি এই খেলোয়াড়টি কী করছে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, কারণ নির্দিষ্ট সময় অন্তর আবারও ফিরে আসছে। কিন্তু ওর গতিপথ নির্দিষ্ট আকৃতি সম্পন্ন নয়, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট হতে পারে অথবা নাও হতে পারে। এটা খেয়াল রেখো। তাহলে আমরা এখানে একটু লিখে দিই যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ নির্দিষ্ট আকার বিশিষ্ট হতে পারে বা নাও পারে। বোঝা গেল? এরপরেই আমরা বুঝবো পর্যাবৃত্ত গতি, বোঝা গেল। এবার একটু আমরা বুঝবো দোলগতি। দোলগতি কি যেন, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক আসা যাওয়া করে। এর মানে কি, খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে এম ভরের বস্তুটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, কারণ বলে দিলাম প্রথমে। এখন এই বস্তুটি তুমি যদি লক্ষ্য করো, এখানে একটা যদি বিন্দুর কথা ভাবো, এই ঠিক মাঝখানে এই বিন্দুটা, এখানে এই বিন্দুর একবার ওপরে উঠছে একবার নিচে নামছে। ঠিক একই রকমভাবে এই এম ভরে গোলকের কথা ভেবে দেখো, ও ঠিক এই মাঝখানে যে বিন্দুটা আছে, সেই বিন্দুর একবার বাঁ দিকে যাচ্ছে একবার ডান দিকে আসছে, এইভাবে সম্পন্ন করছে, তাই না? এই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি একটা নির্দিষ্ট বিন্দুর ওপর থেকে নিচে বা ডান দিক থেকে বাঁ দিক আসা যাওয়া করে, তখন সেই পর্যাবৃত্ত গতিগুলোকেই আমরা বলি দোলগতি বা দোলগতি। বুঝতে পারলাম? হারমোনিক মোশন। তাহলে দোলগতি কি, পর্যাবৃত্ত গতির একটি বিশেষ ভাগ হচ্ছে দোলগতি বা দোলগতি। দোলগতি কাকে বলবো? আমরা বলতে পারি দোলগতির সংজ্ঞা এরকমভাবে লিখতে পারি। দেখো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা কি হয়, একটি নির্দিষ্ট বিন্দুর বাঁ দিক থেকে ডান দিক, এই যে এই কণাটি যেমন বাঁ দিক থেকে ডান দিকে আসা যাওয়া করছে, বা নির্দিষ্ট বিন্দুর ওপর নিচে যখন আসা যাওয়া করবে, তখন সেই গতিকে আমরা কি বলবো, দোলগতি। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা একটি নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক, এই শব্দটা ব্যবহার করতে পারো, এদিক ওদিক, বা তোমরা কি ব্যবহার করতে পারো যেন, বাঁ দিক থেকে ডান দিক, এই শব্দটাও ব্যবহার করতে পারো।
ডান দিক, বা এরকম বলতে পারো বিন্দুর এদিক থেকে ওদিক, বা ওপর থেকে নিচ, ওপর নিচ করে, দেখো একবার ওপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, তবে বস্তুর গতিকে কি বলবো? বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। বোঝা গেল? মানে পর্যাবৃত্ত নয়, ভুল লিখলাম, এটা কি বলবো? এটাকে আমরা বলবো দোলগতি বলে। অর্থাৎ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি দেখি এরকম ওপর নিচে করছে বা বাঁদিক ডান দিক করছে, তখন সেই পর্যাবৃত্ত গতিগুলোর একটা বিশেষ নাম দেওয়া হলো। কি নাম দিলাম? সেটাকে আমরা বললাম দোলগতি। এখন একটা কথা খেয়াল করে দেখো, প্রশ্ন আমাদের এখানে দেয় যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা দোলগতি হবে? এর কোনো নিশ্চয়তা নেই। কেন নেই? একটু ভেবে দেখো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাহলে পৃথিবীর এই যে গতি, এটাকে আমরা কি বলেছিলাম? পর্যাবৃত্ত গতি বলতে পারি। কারণ পৃথিবী সূর্যের চারপাশে একবার করে ঘুরে আসতে একই সময় নেয়, ফলে আমরা পৃথিবীর গতিটাকে কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি। কিন্তু এই পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি হওয়া সত্ত্বেও দোলগতি নয়। কেন দোলগতি নয়? কারণ দোলগতি হলে কী হতে হবে? একটা নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক করতে হবে বা ওপর নিচ ওঠানামা করতে হবে। পৃথিবী কিন্তু সেটা করে না। পৃথিবী সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট অভিমুখে ঘুরতে থাকে, কখনো এরকমভাবে খানিকটা ঘুরে আবার উল্টো দিকে ঘোরে না। ঘোরে কি? ঘোরে না। ফলে আমরা বলতে পারি পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু দোলগতি নয়। দোলগতি হতে গেলে কি হতে হবে? একটা নির্দিষ্ট বিন্দুর ওপর নিচে বা ডান দিক বাঁ দিক আসা যাওয়া করতে হবে, যেটা পৃথিবী করে না। পৃথিবী একটা নির্দিষ্ট অভিমুখে ঘোরে। তাই বলতে পারি যে পর্যাবৃত্ত গতি হলেই যে দোলগতি হবে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জানো, বিপরীতটা সত্য। বিপরীত মানে কোনটা? দোলগতি হতে গেলেই অবশ্যই তাকে পর্যাবৃত্ত গতি হতেই হবে। কারণ আমি বলছি পর্যাবৃত্ত গতির একটি বিশেষ ভাগই দোলগতি। মানে সেই কণাগুলো যে কণাগুলি এমন পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, তাদের কি আছে? একটা নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক করে, সেই পর্যাবৃত্তগুলির একটা বিশেষ নাম দেওয়া হলো কি? দোলগতি। ফলে আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতি হলে দোলগতি হবে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু দোলগতি সম্পন্ন করছে মানে কণাটি বা বস্তুটি অবশ্যই করে পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে। আশা করি বুঝতে পারলাম। ফলে আমরা এখানে লিখতে পারি যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা দোলগতি সম্পন্ন করতে নাও পারে, কিন্তু দোলগতি সম্পন্ন কণা অবশ্যই পর্যাবৃত্ত গতি সম্পন্ন হবে। কারণ পর্যাবৃত্ত গতির একটা বিশেষ ভাগ হচ্ছে দোলগতি। কিন্তু আমাদের ক্লাসের বিষয়বস্তু কি? দোলগতি নয়, সরল দোলগতি। মানে দোলগতির আরও একটি বিশেষ ভাগ আছে নিশ্চিত, তাই না? সরল দোলগতি। যে দোলগতি সবচেয়ে সরল রূপ, সেটাকে কি বলবো? সরল দোলগতি। হ্যাঁ, কিন্তু এটা বিশেষভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা জানবো। অর্থাৎ দোলগতির একটা বিশেষ ভাগ সম্পর্কে আমরা জানবো। কিন্তু তার আগে আমাদের এখানে না একটা শব্দের অর্থ বুঝতে হবে। সেটা কি জানো? এই যে কোনো কণা যখন দোলগতি সম্পন্ন করে, সে কি করছে? একটি নির্দিষ্ট বিন্দুর এদিক ওদিক আসা যাওয়া করছে। ওই যে নির্দিষ্ট বিন্দুর বাঁ দিক থেকে ডান দিক বা উপর থেকে নিচে আসা যাওয়া করে, সেই বিন্দুটাকে আমরা বলি সাম্য অবস্থান বা সাম্যাবস্থান। ফলে আমরা বলতে পারি দোলগতি, দাঁড়াও লিখে দিই, কি বলতে পারি? সাম্যাবস্থান কি জানবো, তাই তো? সাম্য
বস্থান বা সাম্য অবস্থান। সাম্য অবস্থান কি বলবো? দোলগতি সম্পন্ন কণা যে নির্দিষ্ট বিন্দুর বাঁ দিক থেকে ডান দিক বা উপর থেকে নিচের দিকে গতিশীল হয় তাকেই সাম্য অবস্থান বলে। সাম্য অবস্থান বলা হচ্ছে। আমাদের না এই সরল দোলগতি জানতে গেলে, আমরা সরল দোলগতি এখনো শুরু করিনি, সবে দোলগতি কী জেনেছি। এই সরল দোলগতি জানতে গেলে সাম্য অবস্থানটা খুব ভালো করে জানতে হবে। সাম্য অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাম্য বিন্দুটা, অর্থাৎ যে বিন্দুর এদিক ওদিক আসা যাওয়া করছে না, সেটাকে আমরা সাধারণত ও চিহ্ন দ্বারা লিখি, ইংরেজি লেটারের ও। কেন? আসলে কী হয় একটুখানি যদি ভেবে দেখো, এই গোলকটি বা এই বস্তুটি, এই যে দুটো মাত্র উদাহরণ দিয়েছি, আরও অসংখ্য উদাহরণ আসবে পরবর্তীকালে। দেখো এই বস্তুটিগুলো যেন এই ও বিন্দুতে এসে স্থির হতে চাচ্ছে, কারণ ওই জায়গাটায় ওর সাম্য অবস্থান, ওই জায়গা থেকে ওকে বিচ্যুত করা হয়েছে বলে, ওই জায়গা থেকে ওকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে বলে ও দুলতে থেকেছে। যদি ওই জায়গায় তুমি না ওকে বিচ্যুত করতে, ওই জায়গাটাই এসেই স্থির হতো। তাই ওর নাম দিয়েছি আমরা কি? সাম্য অবস্থান। আসলে ওই জায়গাটায় কণাটি সবচেয়ে সুস্থির অবস্থান। ফলে আমরা বলতে পারি কি, দেখো সাম্য অবস্থানে দোলগতি সম্পন্নকারী কণা স্থির হতে চায়, তাই না? ওই জায়গাটা স্থির হতে চায়, বা ওটাই সবচেয়ে সুস্থির অবস্থান। কোনটা? সাম্য অবস্থানটাই হলো সবচেয়ে সুস্থির অবস্থান। এবার আমরা একটু বুঝবো, সাম্য অবস্থান বুঝে গেলাম, দোলগতি বুঝে গেলাম। এবার আমরা বুঝবো সরল দোলগতি। কিন্তু সরল দোলগতি বোঝার আগে আমাদের আরও একটি শব্দের অর্থ বুঝতে হবে। সেটা কি যেন? কম্পন। কম্পন কথার অর্থ বুঝতে হবে। কম্পন কি? এটাও তোমরা শুনেছো নিশ্চিত। কম্পন হচ্ছে যদি কোনো কণার দোলগতি খুব দ্রুত সম্পন্ন হয়। এই যে কণাটি ওপর নিচে নামছে, বা এই যে বস্তুটি বাঁ দিক ডান দিক আসা যাওয়া করছে, যদি এটা খুব দ্রুত সম্পন্ন হয়, খুব দ্রুত মানে দেখা যাবে সেকেন্ডে 200 বার 150 বার যদি সম্পন্ন হয়, মানে 150 বার এদিক ওদিক এরকমভাবে করছে বা ওপর নিচে ওঠানামা করছে, তখন সেই দোলগতির নাম দেওয়া হয়েছে কম্পন। ফলে আমরা কম্পন কাকে বলতে পারি? ভাইব্রেশন। কম্পন কাকে বলবো? দোলগতি খুব দ্রুত সম্পন্ন হলে, দোলগতি দ্রুত সম্পন্ন হলে কণার গতিকে কি বলা হবে? কম্পন গতি, বা শুধু কম্পন বলে। আশা করি বুঝতে পারলে যে দোলগতি এবং কম্পনের মধ্যে তফাৎ কোথায়, আর পর্যাবৃত্ত গতি কি, আর সেখান থেকে দোলগতি কিভাবে এলো। এবার দেখো আমরা সরল দোলগতি কি বোঝার চেষ্টা করব, যেটা আমাদের বলেছিলাম ক্লাসের বিষয়বস্তু। সরল দোলগতি এই অধ্যায়টার বিষয়বস্তু। সরল দোলগতি কি যেন? দোলগতি সম্পন্নকারী কণা, এখানে একটু লিখি, সরল দোলগতি বা সরল দোলগতি। কি বলবো? দোলগতি বা এই দোলগতি সম্পন্নকারী কোনো কণা যদি দেখি যে কণার ওপর যে বল, এই কণাটি সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়েছে বা কণাটি গতিশীল, মানে আমরা বলতে পারি কণাটির ওপর বল ক্রিয়া করেছে। কারণ নিউটন বলেছিলেন কোনো বস্তুর ওপর বল যদি না ক্রিয়া করে, বস্তু কি করে গতিশীল হবে, তাই না? ফলে এই যে এম ভরের বস্তুটি বা এই এম ভরের গোলকটি গতিশীল, মানে এর ওপর বল ক্রিয়া করেছে।
তাই তো? আমরা যদি দেখি যে কণার ওপর যে বলটা ক্রিয়া করছে সেটার অভিমুখ সর্বদাই সাম্য অবস্থানের দিকে, অর্থাৎ এই বস্তুর ওপর যে বলটা ক্রিয়া করছে সেটা সবসময় ও বিন্দুর দিকে ক্রিয়া করে যদি, এবং যে কোনো মুহূর্তে যদি দেখি বলের মানটা ওর সরণের সঙ্গে সমানুপাতিক, সরণ মানে কণাটা তো দুলছে, ধরো কোনো একটা সময় কণাটা এই অবস্থানে থাকবে, এই যে সাম্য অবস্থান থেকে এই দূরত্বটিকে আমরা সরণ বলি, সরণকে এক্স চিহ্ন দ্বারা লেখা হয়। যদি দেখি এই সরণের মান অর্থাৎ সাম্য অবস্থান থেকে এম ভরের গোলকটি যত দূরে থাকবে তত সরণ বেশি হবে, আর সরণ বেশি হলে ওর উপর তত বেশি বল ক্রিয়া করবে। যদি ক্রিয়া করে তখন সেই দোলগতিগুলোকে আমরা বলবো সরল দোলগতি। অর্থাৎ আমাকে যদি বলে আচ্ছা এই বস্তুটি তো দোলগতি সম্পন্ন করছে, এটা কি সরল দোলগতি সম্পন্নকারী কণা বলা যায়? আমরা বলতে পারবো যদি দুটো বৈশিষ্ট্য দেখতে পাই। দোলগতি সম্পন্নকারী কণার যদি দেখি ওর ওপর সর্বদা একটা এমন বল ক্রিয়া করছে যেটার অভিমুখ কোন দিকে? সাম্য অবস্থানের দিকে, এবং যদি দেখি সেই বলের মান সরণের সঙ্গে সমানুপাতি হচ্ছে, মানে কণাটির সরণ যত বেশি হয় ওর ওপর ক্রিয়াশীল বলটা তত বেশি হয়, তখন আমরা বলবো যে ওই দোলগতি সম্পন্নকারী কণার গতিকে আমরা সরল দোলগতি বলতে পারি। ফলে সংজ্ঞাটা কি লিখতে পারি দেখো, দোলগতি সম্পন্নকারী কণার এরকমভাবে লিখব, দোলগতি সম্পন্নকারী কণার ওপর যদি কি হয়, যদি সর্বদা সাম্য অবস্থানের অভিমুখে বল ক্রিয়া করে এবং কি হয়, দুটো পয়েন্ট বললাম, এক নম্বর পয়েন্টটা কি বললাম আন্ডারলাইন করি, যদি সর্বদা কি হয় সাম্য অবস্থানের অভিমুখে বল ক্রিয়া করে এবং কি, এবং বলের মান বস্তুটির বা কণাটির, লিখি যাই বলো, কণাটির সরণের সঙ্গে সমানুপাতি হয়, মানে যত বেশি সরণ হবে তত বেশি বল ক্রিয়া করবে, সমানুপাতি হয়। মানে দুটো বৈশিষ্ট্য কি কি, বলের মানটা কণাটির সরণের সঙ্গে সমানুপাতিক এবং অভিমুখটা সর্বদা কোন দিকে ক্রিয়া করবে? সাম্য অবস্থানের দিকে। যদি ক্রিয়া করে তবে দোলগতিটিকে সরল দোলগতি বলা যায়, দোলগতিকে সরল দোলগতি বলা যায়। বোঝা গেল? অর্থাৎ আমরা বলতে পারি দোলগতিটাই সরল দোলগতি তখনই হবে যদি বলের মান সরণের সঙ্গে সমানুপাতি এবং বলের অভিমুখ সর্বদা সাম্য অবস্থানের দিকে ক্রিয়া করে, তখনই আমরা সেই দোলগতিকে সরল দোলগতি বলতে পারবো। যেন একটু খেয়াল করে দেখো, এই যে কণাটি সরল দোলগতি সম্পন্ন করে তার উপর যে বলটা ক্রিয়া করে সে সর্বদা কোন দিকে ক্রিয়া করে? সাম্য অবস্থানের অভিমুখে। মানে আমরা ভাবতে পারি যে ওই বলটি, অর্থাৎ যে বলটি ক্রিয়া করছে সে যেন কণাটিকে সাম্য অবস্থানে ফিরিয়ে আনতে চাইছে, তাই আমরা এই বলটার কি নাম দিয়েছি যেন, একটি বিশেষ ধরনের নাম দিয়েছি, সেটা হচ্ছে প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক মানে কি? পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই। তাই আমরা বলি কি এই বলটা, এই যে বলটার বৈশিষ্ট্য বললাম, অর্থাৎ যে বলের অভিমুখ সরণের কণাটি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, কারণ সাম্য অবস্থানের দিকে সর্বদা, তাই এই বলটার নাম কি? প্রত্যানয়ক বল। তাহলে প্রত্যানয়ক বল কি যদি আমাদের জানতে চাই আমরা বলতে পারি দেখো, প্রত্যানয়ক বল মানে বলবো সরল দোলগতি সম্পন্নকারী, আমি আর সরল দোলগতি না লিখে লিখলাম সিম্পল হারমোনিক মোশন। আমি শুরুতেই বলেছি সরল দোলগতির ইংরেজিটাকে শর্ট ফর্মে কী লিখে? সিম্পল হারমোনিক মোশন। তাই আমি লিখলাম SHM। বলবো সরল দোলগতি সম্পন্নকারী কণার ওপর ক্রিয়াশীল
সাম্য অবস্থানের অভিমুখে কণার উপর, এই ক্রিয়াশীল শব্দটা কেটে দিলাম, কণার ওপর সাম্য অবস্থানের অভিমুখে যে বল ক্রিয়া করে তাকে প্রত্যানায়ক বল বলে। সাম্য অবস্থানের অভিমুখে যে বল ক্রিয়া করছে সেটাকেই প্রত্যানায়ক বল বলে। এই হলো প্রত্যানায়ক বল। তাহলে দোলগতি আমরা প্রথমে কি জানলাম? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির একটি বিশেষ ভাগ হচ্ছে দোলগতি। দোলগতির একটি বিশেষ ভাগ হলো সরল দোলগতি। অর্থাৎ সরল দোলগতি সম্পন্নকারী কণার ওপর প্রত্যানায়ক বল ক্রিয়া করে, আর বলের মানটা সর্বদা সরণের সঙ্গে সমানুপাতি হয়। আমরা আজকের ক্লাসে সবে সরল দোলগতি কী সেটা বুঝলাম। এর পরের ক্লাসগুলোতে ধীরে ধীরে আমরা সরল দোলগতির আরও গভীরে প্রবেশ করব। পরের দিন আমরা সরল দোলগতি সংক্রান্ত কয়েকটি রাশি জানব। পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।